বর্তমান শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন তাকে নিয়ে মারাত্মকভাবে ট্রল হচ্ছে এবং অবাক করা ব্যাপার হলো যে নজিরবিহীনভাবে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় না কেবলমাত্র স্কুল কলেজ সেই স্কুল কলেজের তরুণ যারা আছেন তরুণী যারা আছেন বালক বালিকা যারা আছেন তারা শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রল করছেন, খুব নির্মম এবং নিষ্ঠুর ট্রল করছেন। এটার জন্য শিক্ষামন্ত্রী কতটা দায়ী বা তার চিন্তা চেতনা ধ্যান ধারণা কর্ম কতটা দায়ী সে প্রসঙ্গে আমি গেলাম না। মূল ব্যাপারটা হলো যে যেমন একটা সময় নুরুল ইসলাম নাহিদ সাহেব শিক্ষামন্ত্রী ছিলেন, তাকে নিয়েও কিছু ট্রল হতো। তারপর আমি নিজে তার বিরুদ্ধে একটা লেখা লিখেছিলাম, খুবই যাকে বলা হয় তার সমালোচনা করে। একদিন আমার কন্যা সন্তানের স্কুলে আমি গেলাম, আমি তখন সংসদ সদস্য অগ্রণী স্কুলে। তো তিনি সেখানে এলেন অতিথি হয়ে এবং সে অনুষ্ঠানে তাকে ঘিরে যে আদিক্ষেত্তা তার কিছু বক্তব্য ইত্যাদি আমি দর্শক সারিতে বসে দেখলাম এবং সেটা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটা লেখা লিখেছিলাম। ভীষণ রকম সেটা ওই মুহূর্তে আলোচিত হয়েছিল। এটা সম্ভবত 2010 বা 11 সনের দিকে। তো মন্ত্রী আবার পরবর্তীতে একটা অনুষ্ঠানে বলছিলেন যে এমপি সাহেব আমাকে একেবারে শেষ করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে, নাঙ্গা করে দিয়েছে। কিন্তু মূল ব্যাপারটা হলো যে জনাব নুরুল ইসলাম নাহিদ দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু মন্ত্রণালয়ের ভেতরে এবং বাহিরে তিনি সম্মান এবং মর্যাদা পাননি। 2 নম্বর হলো যে তার ব্যক্তিগত অসততা নিয়ে বা যাকে বলা হয় আর্থিক দুর্নীতি নিয়ে কেউ বলেনি, কিন্তু তার পিএস এপিএস এদের ব্যাপারে ভীষণ রকম যাকে বলা হয় দুর্নীতির অভিযোগ ছিল। অন্যদিকে দীপুমণি যখন শিক্ষামন্ত্রী হলেন তার ভাবসাব ছিল তিনি খুবই খারাপ ব্যবহার করতেন অনেক কর্মকর্তাদের সঙ্গে, যেটি আসলে তার একটা ডুয়েল বা ট্রিপল ফেজ আছে। শেখ হাসিনার সামনে তিনি এক ধরনের ব্যবহার করতেন, আমাদের সামনে তিনি এক ধরনের ব্যবহার করতেন, তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক ধরনের ব্যবহার করতেন। ফলে মন্ত্রণালয়ের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন না। এই গেল এক। 2 নম্বর হলো তিনি একটা দুর্নীতির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন, টাকার বিনিময়ে ভিসি নিয়োগ দেওয়া হয়। এই দুর্নাম এবং বদনাম তার জমানাতে আসে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়, প্রিন্সিপালকে নিয়োগ দেওয়া হয়, বদলি করা হয়। এটা শিক্ষামন্ত্রী এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এই দুর্ভাগ্য আওয়ামী লীগের হয়েছে দীপুমণির কল্যাণে। এবং এই দীপুমণি তার যে এডুকেশন, তার যে লেখাপড়ার মান, সে চিন্তা করুন একজন ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডাক্তার, তারপর একজন উকিল এলএলবি অনার্স করেছেন, এরপর এমবিএ করেছেন আমেরিকার সে বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে, একটা বিশ্ববিদ্যালয়, সেটা সম্ভবত মানে কর্নেল ইউনিভার্সিটি অথবা এরকম খুব নামকরা একটা ইউনিভার্সিটি, আমার এই মুহূর্তে নাম মনে আসছে না। সেখান থেকে তিনি আবার এমবিএ করেছেন। তো এরকম একজন শিক্ষিত জন রাজনীতির সঙ্গে এরকম সরাসরি জড়িত ছিলেন কিনা আমাদের ছাত্র জীবনে দেখিনি, তবে তিনি সংগঠন করতেন। সন্ধানী নামক যে একটা সংগঠন আছে, ওই যে রক্ত কালেকশন করে, সেই তার সাথে জড়িত ছিলেন। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তার যে সম্প্রীতি মানে সম্পৃক্ততা, এটা খুব বেশি দিনের পুরনো নয়। তিনি হঠাৎ করে শেখ হাসিনার কাছাকাছি আসেন এবং তিনি শিরিন শারমিন চৌধুরী খুব দ্রুত শেখ হাসিনার একেবারে কাছাকাছি গিয়ে পদ পদবি সম্মান মর্যাদা, মানে রাষ্ট্রীয় সম্মান মর্যাদা, যে সিল সাপ্পর পদ পদবি, এগুলো তিনি পেয়ে যান। কিন্তু শিরিন শারমিন যেটা আছে, সে শুধু পার্লামেন্ট নিয়ে তিনি থাকতেন, কারো সাথে পাশে যেতেন না, আর অন্য কোনো কিছু দুর্নীতি অনিয়ম এগুলোর মধ্যে ছিলেন না। জাস্ট শেখ হাসিনা তাকে স্নেহ করতেন, স্নেহ করে একটা জায়গাতে তিনি বসেছিলেন আর তিনি শুধু বসেই থাকতেন। তো এরকম একজন ভালো মানুষ। আর একজন ভালো মানুষের নাম আমি বলি, যেমন আব্দুর রশিদ, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যিনি ক্যাবিনেট সচিব ছিলেন, আমার খুব বন্ধু মানুষ। তো ভীষণ রকম বন্ধু মানুষ। আমি ঠিক তার যখন খুব দুঃসময় গেছে তখন আমাদের মধ্যে যোগাযোগ হতো, কিন্তু তার যখন সুসময় হলো আমিও সাধারণত যারা পদ পদবি পায় তাদের কারোর সাথে যোগাযোগ করি না, আর যারা করে তাদের সাথে অত ইন্টারেস্ট নিয়ে যোগাযোগ করি না। যেমন ধরেন এখন যারা মন্ত্রী এমপি হয়েছেন মোরলে সবাই খুব ঘনিষ্ঠ, এত ঘনিষ্ঠ
বলার মতো নয়। আবার আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি ছিলেন তারাও খুবই ঘনিষ্ঠ ছিল, কিন্তু কখনই আমি তাদেরকে টেলিফোন করিনি, আবার এখনো যেমন কাউকে করি নাই। তো এই কারণে আব্দুর রশিদ হলেন, তাকে যে মানুষের একটা বড় পদ পদবি পেলে কংগ্রাচুলেশন জানায়, আমি জীবনেই কাজ কারোর সাথে করিনি। এখনো মানে কাউকে একটা ভালো পদ পদবি পেয়েছে কাউকে কংগ্রাচুলেশন জানানো, এটা আমার কাছে কেন হয়ে ওঠে না। একে আপনি অসামাজিক বলতে পারেন, যা কিছু বলতে পারেন। তো এর মধ্যে একজন এডিশনাল সেক্রেটারি আমার সাথে দেখা করতে আসলেন এবং তিনি বললেন যে স্যার, একটা দীর্ঘদিন লড়াই করছি, সংগ্রাম করেছি, এখন একটা খারাপ জায়গাতে আছি, একটা ভালো জায়গাতে যেতে পারে, চাকরি আসি আর বছর খানিক ভালো লাগতো। তা আমি বললাম যে আপনি আব্দুর রশিদ ক্যাবিনেট সেক্রেটারি, তার সঙ্গে দেখা করেন, আমার সালাম দিন, আশা করি তিনি আপনাকে সাহায্য করবেন। বলে স্যার আমি গিয়ে কী বলবো তাকে? বলবো যে আমার বিষয়টা একটু দেখতে বলছে। তো উনি বললেন যে স্যার আপনি টেলিফোন না করলে হবে না, এবং তাকে বুঝাই বলতে হবে, সে এত ভালো মানুষ যে আপনি যদি, আমি গিয়ে যদি বলি যে রনি স্যার আমার বিষয়টা একটু দেখতে বলছে, আমাকে দেখতে বলছে, তখন সে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। ওই আপনি বলছেন দেখে, সে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন এবং আমাকে দেখবেন, এবং এটার মধ্যেই তার কর্মপরিধি থাকবে, এর বাইরে তিনি আর অন্য কিছু চিন্তা করবেন না। তো এত ভালো মানুষ তিনি। এখন মানে আমাদের এলাকার এক হুজুর বিয়ে করলেন, তার ছেলে হলো, তো আশেপাশের লোকজন বললো যে হুজুর এত ভালো মানুষ, তার ছেলে মেয়ে হলো কি করে, বা তার স্ত্রী প্রেগনেন্ট হলো কি করে? হুজুরের পক্ষে তো এগুলো করা ঠিক না। তো এরকম অনেক ঘটনা ঘটে। শিরিন শারমিন ওরকম ভালো মানুষ, শেখ হাসিনা তাকে বসিয়ে দিয়েছেন, তিনি শুধু ওখানে তার যে কর্তব্য যতটুকু আছেন অতটুকুই করেছেন, ডানেও তাকাননি বামেও তাকাননি। তো সেই দিক থেকে নুরুল ইসলাম নাহিদ বা ডাক্তার দীপুমণি তারা ওই রকম না, তারা ডানে বামে উপরে নিচে সব জায়গায় তাকিয়েছেন, এবং তার মধ্যে দীপুমণি যাকে বলা হয় সুপার, যাকে মানে স্মার্ট, এত স্মার্ট যে শেখ হাসিনাকে তিনি বুঝতেই দেননি যে শিক্ষা মন্ত্রণালয়কে তিনি গাং করে দিয়েছেন। যাক, এনিওয়ে, এখন যেটা বললাম যে সেই মন্ত্রণালয়ে মিলন সাহেব বলছেন, ডক্টর এহসানুল হক মিলন। ব্যক্তিগতভাবে তিনি সজ্জন, ওয়েল বিহেভড, অতিথিপরায়ণ, বন্ধুবৎসল। তার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে সবাই তাকে খুব আপন মনে করেন, যে এহসানুল হক মিলন আমার বন্ধু মানুষ। তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন। এহসানুল হক মিলন ফজলুল হলের ভিপি ছিলেন, সাবেক সংসদ সদস্য ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, আমেরিকাতে ছিলেন দীর্ঘদিন, আমেরিকার পাসপোর্টও তার ছিল। রাজনীতি করার জন্য তিনি মার্কিন নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তার স্ত্রী রাজনৈতিক ক্যারিয়ার অসম্ভব ভালো, ছাত্রদলের একেবারে কেন্দ্রীয় নেত্রী ছিলেন, এবং যাকে বলা হয় যদি এহসানুল হক মিলনের স্ত্রী না হতেন তিনিও মন্ত্রী হতে পারতেন বা এমপি হতে পারতেন, তার সেই ধরনের ক্যারিয়ার ছিল বা এখনো আছে। দ্বিতীয়ত হলো যে তার যখন খুব দুঃসময় যায় এই গত 17 বছরে, ঠিক সেই সময়টাতে তিনি যে কোনো কারণে হোক তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না, দলের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না। 2018 সনের তাকে যে নির্বাচন, সেখানে মনোনয়ন দেওয়া হয় নাই, তিনি খুব ভীষণ রকম মনক্ষুণ্ণ ছিলেন। তারপরেও তিনি ভেঙে পড়ার মানুষ নয়। ওই সময়টাতে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, যেটাকে IIUM বলে, ওখানে তিনি পিএইচডি করেছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। এটা চারটিখানি বিষয় না, ভালো ইউনিভার্সিটি এবং লেখাপড়া করে সেখান থেকে পিএইচডি নিতে হয়, এবং নাও হি ইজ এ পিএইচডি হোল্ডার, ডক্টর এহসানুল হক মিলন। তার বয়স যত ইয়াং মনে হোক, তার বয়স সম্ভবত 71, 72 বা 73 বছর হবে, যথেষ্ট বয়সী, স্বাস্থ্য ভালো আছে। তো এই মানুষটি এখন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। তো তিনি ভালো করবেন এটাই সকলের আশা, তিনি চমক দেখাবেন এটা সকলের আশা, এবং তাকে সবাই আমরা জানি যে তিনি বাংলাদেশের শিক্ষা জগতে যখন খুব নকল, খুব এলিমেন্টারি ফোর্স হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়টাতে তিনি নকল বন্ধ করতে পেরেছিলেন অত্যন্ত সাহসিকতার সাথে। আর তার যে নির্বাচনী এলাকাতে তিনি বেশ জনপ্রিয়, কচুয়াতে এবং চাঁদপুরে তিনি কতগুলো কাজ করেছেন, বিশেষ করে আমাদের যে ইলিশ প্রযোজন মৌসুম এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করা, এই বিষয়টিতে তার বিস্ময়কর যাকে বলা হয় সফলতা রয়েছে।
অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, রাজনীতি করতে গেলে অনেকে থাকে, জেদি হয় মানুষ, রাগী হয়, প্রতিপক্ষের প্রতি খুব নিষ্ঠুর হয়, এবং এটা যাদের নেই তারা আসলে রাজনীতিতে সাস্টেন করতে পারে না। এটা হয়তো ওনারও আছে, আমরা ওদিকে যাব না, কিন্তু হি ইজ এ ক্যাপাবল ম্যান। এবং ওইরকম কারোর সাথে এনিমিটি করা, কাউকে ক্ষতি করা, এটা নেই। কিন্তু সেই মানুষটি এখন এই সময়টাতে এসে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব প্রাপ্তির পরপরই এই মাত্র 60 দিনের মাথায় একটা বিশেষ জেনারেশন যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাদের কাছে তিনি একজন তুচ্ছ তাচ্ছিল্যের ব্যক্তিতে পরিণত হয়েছেন। এখন এটি কি তার দোষ, নাকি আমাদের একটা জেনারেশনের মধ্যে একটা বিবর্তন এসেছে? এই তরুণরা কেউ তাকে ঠাট্টা করছেন, কেউ তাকে গালাগাল করছেন, কেউ তাকে অভিনয় করছেন। তিনি যে ভাষায় কথা বলেন, প্রত্যেকটা মানুষেরই, যেমন ধরুন আমি যে ভাষায় কথা বলি, এখন আপনার সঙ্গে সে ভাষায় মিলবে না। বা আমাদের মধ্যে যারা কন্টেন্ট তৈরি করেন, জনপ্রিয় যারা কন্টেন্ট ক্রিয়েটর, তো সবাই আমাদের ভাষা, আকার, আকৃতি, চেহারা, সুরত, লেখাপড়া, দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু এই আমাকে যদি আপনি ট্রল করতে চান যে মিস্টার রনি এইভাবে কথা বললেন, এইভাবে ঘাড় নাড়ান, এইভাবে মিউ মিউ করেন, এইভাবে চিউ চিউ করেন, এইভাবে ম্যানা ম্যানা করে কথা বলেন, মানে আমাকে অফ করার জন্য ইউ মাস্ট হ্যাভ ম্যানি ম্যানি থিংস। তো এই ক্ষেত্রে জনাব এহসানুল মিলন, তার একটা হাঁটার স্টাইল আছে, তার একটা কথা বলার স্টাইল আছে, তার একটা কণ্ঠস্বর আছে যেটা স্বয়ং আল্লাহ দিয়েছেন, তার একটা চেহারা সুরত আছে ইত্যাদি, তার একটা নাম, এই জিনিসগুলো আছে। তো এগুলোর কোনো কিছু, অনেক কিছু জিনিস আছে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তার মতে চলবে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে এই সমাজে তিনি কখনো লাঞ্ছিত হননি, অপমানিত হননি। তার এই জিনিসগুলো আগেও ছিল। তিনি এই ভাষায়, এখন যে ভাষায় কথা বলেন, এই ভাষায় আগেও কথা বলতো, কিন্তু যেই মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিলেন, এখন তার ওই কথা বলার স্বর, টন, এগুলি নিয়ে ছেলেরা মেয়েরা ট্রল করছে, তারা ঠাট্টা মস্করা করছে। এবং এই তাদের ঠাট্টা মস্করা দেখে আমাদের মতো বুড়ো বুড়ো মানুষ যারা আছে, আমরা খুব মজা লুটছি, এবং এগুলো সব ভাইরাল হয়ে গেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে তার কণ্ঠস্বর নকল করে, তার বক্তব্যকে বিকৃত করে, তাকে একটা খেলনা পুতুল, তাকে একটা পাপেট, তাকে একজন ফালতু মানুষ, তাকে একজন অথর্ব, গর্ধপ বানানোর জন্য তারই নাতির বয়সী ছেলেরা মেয়েরা চেষ্টা করছে। সে ডেঞ্জারাস, নির্মম এবং নিষ্ঠুর। এই গেল এক। 2 নম্বর হলো যে তাকে রীতিমতো, যেটাকে বলা হয় বডি শেমিং, সেটা করা হচ্ছে। তার হাঁটা চলা নিয়ে, তার মানে অঙ্গভঙ্গি নিয়ে, তার চাহনি নিয়ে টিটকারি করা হচ্ছে, এবং এতে করে তিনি নিঃসন্দেহে মানসিকভাবে ভেঙে পড়বেন টুডে অর টুমরো, এবং তিনি কাজ করতে আনন্দ পাবেন না। এবং তার আশেপাশে যারা লোকজন আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তারা মুখ টিপে পেছনে পেছনে হাসবেন। থার্ডলি হলো, আমি কয়েকজন মেয়েকে দেখলাম, বেশ কয়েকজন মেয়েকে দেখলাম, তারা রীতিমতো যৌন নির্যাতন শুরু করেছেন। কেউ বলছেন তাকে মিলন মন্ত্রী। মানে মিলন মানে কি? তারা বলছেন ইন্টারকোর্স, মানে সেক্সুয়ালি এই জিনিসটিকে তারা বলতে চাচ্ছেন। একজন বলতেছে যে আমাদের মিলন মন্ত্রী বা আমাদের মিলন আঙ্কেল লেখাপড়ার সঙ্গে আমাদের মিলন ঘটাতে চান, কিন্তু আমরা তো আসলে আমাদের ভবিষ্যৎ যে স্বামী তার সঙ্গে মিলিত হতে চাচ্ছি, মিলন করতে চাচ্ছি। খুবই আপত্তিকর। আরেকজন আবার বলতেছে যে স্বামীর সঙ্গে কেন, তার সঙ্গে নয় কেন, বলি আবার সে ঠোঁটটা সেই ভিলেনের মতো, নায়িকা ভিলেনের মতো এইভাবে সে কামড় দিল। ঠোঁটটা কামড় দিলে আমার ভাবে যে উফ কি সেক্সি, কি আকর্ষণীয়, যদি পেতাম খেয়ে ফেলতাম। এরকম আসে না যে নায়ক যাচ্ছে, পিছন থেকে একটা কামাতুর মহিলা তাকে দেখে সে অঙ্গভঙ্গি করছে। ঠিক এইরকম ঘটনা বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রীকে নিয়ে হচ্ছে, যেটিকে রীতিমতো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে পারেন, বডি শেমিং বলতে পারেন, ট্রল বলতে পারেন। কিন্তু এটা যদি এরকম চলতে থাকে তাহলে এই দেশ কোথায় যাবে? এদেশে মানুষ কিভাবে কাজ করবে? আর আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের ভবিষ্যৎ কি? যারা সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, তারা নিঃসন্দেহে বিষয়টি নিয়ে ভাববেন। আল্লাহ আমাদের বড় বড় রাজা বাদশাহ, তারা অনেক সময় পাগলামো করেন,
রাজনীতিতে দুই ধরনের পাগলামো রয়েছে। একটা হলো অশিক্ষা, কুশিক্ষা, অজাত কুজাত ভিজাত সংক্রান্ত, অর্থাৎ ডাকাত ছিল কিন্তু রাজা হয়ে গেছেন। যেমন আফগানিস্তানে হঠাৎ করে সিংহাসনে বসলেন ডাকাতদের সর্দার দস্যু বাদশা এ শাক্য। তো তিনি সিংহাসনে বসার পরপরই রীতিমতো পাগলামো শুরু করলেন। তিনি যে রাজকীয় চেয়ার সেখানে বসলেন, যেহেতু ডাকাত মানুষ পাহাড়ে পর্বতে গুহায় লুকায়িত থাকতেন, তো তিনি সেই সিংহাসনে বসার পর ওটা ছিল একটা স্প্রিং এর গদিওয়ালা সিংহাসন। এগুলো ইতিহাস, কোন গল্প নয়। তো বসার পর তিনি যখন ওটা দেখলেন তখন তার ভয় লাগলো এবং ওটার ভিতর কি আছে, হি ওয়াজ টু সারপ্রাইজ এটা দেখার জন্য। এই জন্য তিনি করলেন কি, ওই সিংহাসন কুটি কুটি করে কেটে ভিতরে যে স্প্রিংগুলো আছে এগুলো তিনি বের করে দেখলেন। এই গেল এক রাজার ঘটনা। আমরা ক্রিমিনোলজিতে পড়েছি, অপরাধে পড়েছি, ফ্রান্সের এক রাজা ছিল চোর, জাস্ট সিসকে চোর। আমাদের দেশে যেমন সিধেল চোর আছে ওরকম সিধেল চোর। হঠাৎ করে ফ্রান্সের রাজা হয়ে গেল। এখন রাজা হওয়ার পরও তার খুব চুরি করার খুব শখ। তো সে তো গোপনে চুরি করতে পারে না, সে আস্তে করে কি বিভিন্ন মার্কেটে যায় এবং বিভিন্ন দোকান থেকে আস্তে করে সেই একটা জিনিস সরিয়ে ফেলে। তো সরিয়ে ফেলার পর এখন এটি নিয়ে রাষ্ট্রে একটা সিসিরপ পড়ে গেল। ফলে রাজার যারা মন্ত্রী তারা পিছনে থাকতেন এবং ওই রাজা যেটা নিতেন তিনি মনে করতেন যে আমি চুরি করেছি, আর দোকানদারদেরকে পিছনে একজন গ্রুপ থাকতো, মন্ত্রী পরিষদের লোকজন থাকতো, তারা এই বিলগুলো পেমেন্ট করে দিত। এই যে বড় মানুষের চুরি করার অভ্যাস, এটা মানে এখন আমাদের সমাজে একটা সাইকোপ্যাথ। অনেক নারী আছেন, অনেক অভিনেত্রী আছেন যারা দেশে বিদেশে গিয়ে চুরি করতে গিয়ে বা দেশের অনেক যাকে বলা হয় সুপারস্টারে গিয়ে এখনো তারা চুরি করেন এবং ধরা পড়েছেন, ভীষণ রকম স্ক্যান্ডাল হয়েছে। অনেকে বিদেশে গিয়ে চুরি করতে গিয়ে তারা শাস্তিপ্রাপ্ত হয়েছেন, আটক হয়েছেন, এরকম ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের সেলিব্রিটি। আর ইউরোপ আমেরিকাতে এই ধরনের ঘটনা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে যারা সেলিব্রিটি, অসংখ্য রয়েছে। আর সাধারণ মানুষের মধ্যে তো আছেই। তাহলে রক্তের মধ্যে যদি আপনার পাগলামো থাকে, অপরাধের বীজ থাকে, আপনি রাজা হন বাদশাহ হন, এটা ডাজ নট ম্যাটার, এটা আপনি করবেনই। এগুলো এক। দুই নম্বর হলো যে আমাদের সমাজের যেটাকে বলা হয় ইত্রামি। ইত্রামি মানে পশুর মতো ব্যবহার, ইতর, মন্দ শ্রেণীর প্রাণী। তো ইতরের মতো যখন আপনি ব্যবহার করবেন, পশুর মতো যখন আপনি ব্যবহার করবেন, এটাকে আমরা সাধারণত ইত্রামি বলি। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি পাশবিকতা রয়েছে, কিন্তু যখন রাজনীতিতে একটা মানুষ পৌঁছে যায় তখন এই পাশবিকতা, ইত্রামিটা কোন পর্যায়ে চলে যায় সেটা আপনারা সাম্প্রতিক সময় এই অ্যাপস্টেন যে ফাইল, এই ফাইলে বিভিন্ন লোকদের, যে পাওয়ারফুল মানুষদের যে বিকৃত রুচি, তাদের যে নির্মমতা এবং নিষ্ঠুরতা, এটা যাকে বলা হয় এটা এখন প্রকাশ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিচার হচ্ছে এবং তিনি বলছেন যে আমি অ্যাপস্টিনের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তি করে আমি কোনো নারীকে ধর্ষণ করিনি। ওখানে যে অভিযোগ আছে যে ওখানে আসলে বিকৃত যৌনাচার হতো। যেমন দেখা গেল যে আপনি উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন একজনের সাথে যৌন সঙ্গম করলেন, এটা এক ধরনের অবস্থা। আপনি একজনকে খুব জোর করে মারধর করে ধর্ষণ করলেন, এটা এক ধরনের বিকৃত রুচি। আর পাশবিক কিছু আচরণ রয়েছে। এই অ্যাপস্টিনের ফাইলে এগুলো দেখা গিয়েছে যে অনেক মেয়েকে, নারীকে তার সঙ্গে যৌন সঙ্গম করার পর তাকে খুন করা হয়েছে, মারা হয়েছে এবং তার সে মাংস, নাড়ি ভুঁড়ি বের করা হয়েছে। অনেকে বলছে তারা এগুলো রান্না করে খেয়েছে। তো এগুলোকে আসলে ইতর বলবেন কিনা, ইত্রামি বলবেন কিনা, অথচ রাজনীতির ক্ষেত্রে এরকম ঘটনা অহরহ হয়। হিরোডোটাসের বইতে এরকম একজন রাজার, পাগলা রাজার কাহিনী আছে। রাজা পাগলা না, খুব বিখ্যাত রাজা। রাজার নাম আর্তাবানেস। এবং এই যে এখন যে পারস্যের যে ফাউন্ডার রাজা, তার নানা ছিলেন, অর্থাৎ দারায়ুসের বস ছিলেন তার আগে যে সাইরাস দ্য গ্রেট, যাকে দ্বিতীয় বা তৃতীয় সাইরাস বলা হয়। তো সেই সাইরাস দ্য গ্রেট
তার নানা ছিলেন আর্তাবানেস, তিনি সম্রাট ছিলেন। আর্তাবানেসের প্রধানমন্ত্রী ছিলেন হারপাগাস। তো একটা বিষয়ে সম্রাট আর্তাবানেস তার প্রধানমন্ত্রীর ব্যাপারে না, হারপাগাস ছিলেন প্রধান সেনাপতি, কমান্ডার ইন চিফ। তো তার ব্যাপারে তিনি খুব বিরক্ত হলেন এবং বিরক্ত হওয়ার পরে তাকে শাস্তি দেওয়ার জন্য, মানসিক কষ্ট দেওয়ার জন্য সেই সম্রাট আর্তাবানেস তার প্রধান সেনাপতি হারপাগাসের ছেলেকে, কিশোর ছেলেকে ধরে আনলো, এনে তাকে জবাই করলো, রান্না করলো এবং সেই মাংস তার পিতাকে অর্থাৎ হারপাগাসকে খেতে বাধ্য করা হলো। এটা হলো রাজনীতির ইত্রামি। তো এত কিছুর পরেও মানে এই যে ইত্রামি বলেন, পাগলামি বলেন, বহু এরকম পাগল ইতর রাজার দ্বারা এই পৃথিবীতে অনেক মহৎ কাজ তৈরি হয়েছে। যেমন আমরা সম্রাট নিরোকে বলি, নিরো যখন বাঁশি বাজাচ্ছিল রোম তখন পড়ছিল, বলা হয়ে থাকে তিনি রোম নগরীকে পুড়িয়ে ফেলেছিলেন। তো রোম নগরীকে তিনি পুড়িয়ে ফেলেছিলেন এই কারণ হলো যে রোমে অনেক বস্তি ছিল এবং অনেক বাড়িঘর তার পছন্দ হচ্ছিল না, এবং তিনি তার সাম্রাজ্যে তখন এত টাকা ছিল ন্যাশনাল ট্রেজারিতে, সেন্ট্রাল ট্রেজারিতে, তিনি সেগুলো দিয়ে একটা আধুনিক শহর গড়তে চেয়েছিলেন। এই জন্য তিনি জাস্ট 4 তলা বা 5 তলা, 4 তলা বিল্ডিং পুরোটা মার্বেল দিয়ে 10 কিলোমিটার, 10 মাইল বাই 10 মাইল সেই প্রাচীন রোমকে তিনি নির্মাণ করেছিলেন খুব অল্প সময়, সম্ভবত 4 থেকে 4.5 বছরের মধ্যে। ওই রোমে আগুন লাগার 4 থেকে 4.5 বছরের মধ্যে আপনি চিন্তা করেন, যেটা ঢাকা শহরে এখন এত বড় না, 10 মাইল লম্বা, 10 মাইল প্রশস্ত স্কোয়ার একটা, যাকে বলা হয় মানে তিনি একটা স্কোয়ার একটা সিটি তৈরি করে ফেলেছিলেন। সেখানে ঘরগুলো ছিল স্কোয়ার, রাস্তাঘাট স্কোয়ার, এবং সমস্ত বিল্ডিংগুলো যে আউটার বিল্ডিং তিনি তৈরি করে দিয়েছিলেন সব মার্বেলের তৈরি, হোয়াইট মার্বেলে, হোয়াইট সিটি। তো আপনি দেখবেন যে আমাদের যে হোয়াইট হাউস আছে, হোয়াইট হাউসের সামনে ওয়াশিংটন ডিসিতে তার প্রায় 1-1.5 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সব কিছু এরকম কিন্তু স্কোয়ার, সেম সাইজ, সেম স্কোয়ার, এবং হোয়াইট হাউসকে কেন্দ্র করে একটা ওই 1 বর্গ কিলোমিটার এলাকা ওইভাবে গঠন করা হয়েছে। তো ওইরকম মানে 10 বর্গ মাইল এলাকা নিয়ে একটা পুরো শহর তিনি গড়ে তুলেছিলেন। তো এই পাগলের পাগলামির ফলে কিন্তু রোম ওটা পেয়েছিল। এরকম ধরেন সুলতান মাহমুদ, এখানে আমি মূলত সুলতান মাহমুদের কথাগুলো বলবো আপনাদেরকে। এটা বলার জন্য এই সপ্তাহে যে আমি লেখা লিখেছি, এই সুলতান মাহমুদকে নিয়ে লেখা লিখেছি, এবং সেই লেখা লিখতে গিয়ে আমাকে প্রচুর পড়তে হয়েছে, এবং সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে যতটা সম্ভব সংক্ষেপে বলবো। তিনি মনে করেন কেমন পাগল ছিলেন। তিনি মূলত সাসানিদ রাজবংশের তার পূর্বপুরুষরা ছিলেন চাকর, কৃতদাস। তার দাদার নাম ছিল আলপ্তগিন, আর তার বাবার নাম ছিল সবুক্তগিন। তো আলপ্তগিন তার যে দাদা, সেটা পারস্য, আজকে যে পারস্য ইরান, সেখান থেকে তিনি চলে এলেন, এবং যে গজনি, আফগানিস্তানের, আজকের যে আফগানিস্তানের একটা ছোট্ট এলাকা গজনি, তিনি সেখানে একটা জায়গির প্রতিষ্ঠা করলেন, একটা ছোট জমিদারি প্রতিষ্ঠা করলেন, এবং সেই জায়গির তিনি মারা যাওয়ার পর তার ছেলে আলপ্তগিন হলো, আলপ্তগিনের ছেলে সবুক্তগিন। তো ধরুন আমাদের ঢাকার নবাব পরিবার ছিল এইরকম। তো সেখান থেকে তিনি এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, যেটা আজকের পুরো ইরান, আজকের আফগানিস্তান, পাকিস্তানের যে সিন্ধু অববাহিকার যে অঞ্চল, দোয়াব অঞ্চল, ভারতের দোয়াব সহ সিন্ধু অববাহিকার পুরো পাঞ্জাব, মানে পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব এবং ভারতের পাঞ্জাব, এছাড়া ভারতের উত্তর ভারতে আরো বিরাট অংশ। এরপরে মধ্য এশিয়ার সমরকন্দ, বোখারা এবং তুর্কমেনিস্তান, পুরো এলাকাটা ছিল এই সুলতান মাহমুদের দখলে। মাত্র 32 বছর তিনি সময় পেয়েছিলেন, শাসন করেছিলেন, এবং তার সময়টাতে গ্লোবাল হেরিটেজ, এত সুন্দর নগরী পৃথিবীতে আর তৈরি হয়নি। সেই নগরী ছিল সমরকন্দ এবং বোখারা। তিনি পৃথিবীতে যেখানে যেতেন বিজয়ের জন্য, সেখানের যত বিখ্যাত ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট যা কিছু আছে সবগুলোকে তিনি নিয়ে আসতেন তার রাজ্যে, এবং তার রাজ্যের সৌন্দর্য বৃদ্ধি করতেন। যত কবি, সাহিত্যিক এবং তার সময়ের যে সকল স্কলার, যেমন ধরেন ইবনে সিনা,
তো তিনি ইবনে সিনাকে তার রাজদরবারে আনতে চান, কিন্তু ইবনে সিনা পাগলের মতো বনে জঙ্গলে ঘুরে বেড়ান যে তিনি রাজার মানে চাকর হবেন না। কিন্তু তিনি সামহাও আল বেরুনির মতো বিখ্যাত লোককে ধরে ফেললেন এবং আল বেরুনিকে তার কাছে নিয়ে আসলেন। এরপর তিনি ইরানের সেই তুষ নগরী থেকে মহাকবি ফেরদৌসিকে নিয়ে এলেন। নিয়ে এসে তাকে বললেন যে আপনি এই পারস্যের ইতিহাস লেখেন এবং সে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আপনি এটা লিখতে থাকেন, যত রাজা বাদশাহ তাদের যত গৌরবময় কাহিনী কবিতার আকারে লিখতে থাকেন, এবং প্রতিটি লাইনের জন্য আমি আপনাকে একটা করে স্বর্ণমুদ্রা দেব। তো সুলতান মাহমুদের আকাঙ্ক্ষা ছিল যে ফেরদৌসি সবার সাথে লিখে এসে সুলতান মাহমুদকে শেষ পর্যায়ে তার নামটা লিখবে। কিন্তু ফেরদৌসি সব কিছু লিখেছে, কিন্তু সুলতান মাহমুদকে নিয়ে তিনি দুই কথাও লেখেননি এবং তাকে পারস্যের বীর হিসেবে তিনি স্বীকৃতি দেননি। এর কারণটা হলো ওই যে সুলতান মাহমুদকে তিনি রাজা মানতে পারেননি। তিনি মনে করেছেন সুলতান মাহমুদের দাদা ছিল কৃতদাস, বাবা ছিল দাস বংশর, আর সুলতান মাহমুদও রাজা হলেও তিনি আসলে মূলত সম্রাট হলেও তিনি মূলত দাস, মন মানসিকতা চাকরের মতো রয়ে গেছে, ভাই বোন ক্রিমিনাল, তার মধ্যে পাগলামি আছে, তাকে এই শাহানামতে স্থান দিতে পারে না। এখন এই কথা মানে তিনি চিন্তা করতেন এবং সেই কাজ করেছেন, সেটা সুলতান মাহমুদ টের পেয়েছে। আবার সুলতান মাহমুদ নিজে সেটা বলতেও পারলেন না যে তুমি আমার নামটা কেন রাখোনি, আমার বীরত্ব কি তোমার পছন্দ হয় না? আমি এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছি, আমার দাদা যাদের চাকর ছিলেন তারা তো আমার অর্ধেক রাজত্ব করতে পারে না, তা আমার এই বীরত্ব কি পারস্যবাসীর জন্য যাকে বলে অনুকরণীয় নয়, গর্বের নয়? এই কথা তিনি লজ্জায় বলতে পারেননি। তিনি যেটা করলেন, কৃপণতা করলেন, তিনি বললেন যে ঠিক আছে, আমি স্বর্ণমুদ্রা না দিয়ে তিনি বললেন যে প্রতি পঙ্গুক্তির জন্য একটা করে রৌপ্য মুদ্রা দেওয়া হোক। এই কথা শুনে ফেরদৌসি ভীষণ রকম অভিমান হলেন, তিনি টাকা না নিয়ে চলে গেলেন। এরপরে ঘটনা আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি এখানে তার পাগলামির যে ঘটনাটা বলবো সেটা হলো যে আল বেরুনিকে তিনি অনেক ভালোবাসতেন, ভয় করতেন, আতঙ্কগ্রস্ত ছিলেন। এর কারণ হলো আল বেরুনি পৃথিবীর মহাকালের যে সকল মানে দুর্লভ মেধার অধিকারী যে সকল মহামানব পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে অন্যতম। তিনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স, তারপরে জিওমেট্রি থেকে শুরু করে ইতিহাস, ধর্মতত্ত্ব, তারপরে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিদ্যা এবং মহাকাশবিদ্যা, আকাশের গ্রহ নক্ষত্রের যে অবস্থা, এবং ওই সময়টাতে আল বেরুনি, আপনি চিন্তা করেন আল বেরুনির 930 খ্রিস্টাব্দে তার জন্ম, বা এই সময়টা অর্থাৎ 930 থেকে 1032 এই সময়টার মধ্যে, তখন তিনি এই পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর যে আয়তন, যেটা তিনি ওই সময়টাতে আবিষ্কার করে গেছেন আধুনিক বিজ্ঞান অলমোস্ট সেম 19-20। তাহলে বুঝেন যে একটা পাহাড়ে উঠে তিনি জ্যামিতির মাধ্যমে এই পৃথিবীর আয়তন নির্ণয় করে দিয়েছেন ওই জমানাতে 950 বা 980 খ্রিস্টাব্দে, যেটা এখন পর্যন্ত বলা হয় নির্ভুল। এই ছিল তার মেধা। তিনি ওই সময়টা আকাশের গ্রহ নক্ষত্র থেকে শুরু করে আজকের যে জ্যোতির্বিজ্ঞান আমরা কিরো বলি বা ইত্যাদি ইত্যাদি বলি, তিনি এইগুলোতে এত পারদর্শী ছিলেন যে তিনি সবার ভাগ্য গণনা করতে পারতেন। তারপর শেষে তিনি নির্ভুলভাবে যে দিনপঞ্জিকা আমরা যেটাকে বলা হয় কুষ্ঠি, মানসিক কুষ্ঠি রচনা করে দিতে পারতেন। একটা নবজাতক শিশু সারা জীবন কি হবে এটা তিনি ওইভাবে তৈরি করে দিতে পারতেন। এইরকম ছিল তার মেধা, এবং এটা নির্ভুল, এবং এটার একটা ঐতিহাসিক ব্যাখ্যা আপনাকে দেই, আপনাদেরকে জানাই। তো এই যে তার যে মেধা এবং যোগ্যতা, এটা দেখে সুলতান মাহমুদ আশ্চর্য হতেন মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে মনে হতেন যে আমি সম্রাট, আমার চেয়ে যদি আমার পারিষদবর্গ বেশি জ্ঞানী হয়ে যায় এটা কেমন দেখায়। তার ভয়, আর তৃতীয় ভয় ছিল যে আমার ভবিষ্যৎ সম্পর্কে যদি সে জানে তাহলে তো সে আমাকে পাত্তা দেবে না। তারপর হলো যে সে যদি আমার মনের কথা বুঝতে পারে তাহলে আমি কি করি, কোথায় যেতে চাই, কি করতে চাই, এটা যদি সে কাউকে বলে দেয় তাহলে আবার কি হবে। এরকম একটা অদ্ভুত সে এই আল বেরুনিকে নিয়ে টেনশনের মধ্যে থাকতো। আবার তাকে ছাড়া কোথাও সে চলতেও পারতো না। 17 বার সে ভারত আক্রমণ করেছে, 17 বারই সে আল বেরুনিকে নিয়ে এসেছে। তো একদিন সে তার কি মনে হলো, সে একটা বাগান বাড়ি করেছে সুলতান মাহমুদ,
এবং সেখানে একটা জলসাঘর সে তৈরি করেছে, এবং জলসাঘরের 4টি সদর দরজা। তো সেই জলসাঘরে সে প্রথম ঢুকলো, 4টি দরজা খোলা, এবং সেখানে আল বেরুনিকে ডাকা হলো এবং সে বলল যে তুমি তো এত জ্যোতির্বিজ্ঞান জানো, জ্যোতিষশাস্ত্র জানো, এখন তুমি আমার মন মানে বা সিদ্ধান্ত কি হতে পারে একটু বলো তো, বলার দরকার নেই, তুমি একটু লিখো যে আমি এখান থেকে বের হব, এই 4টে দরজার কোন দরজা দিয়ে আমি বের হব। এটা লিখে ওই যে আমার যেখানে আমি হেলান দিয়ে বসে বাইজিদের নাচ দেখবো, ওখানে একটা কোলবালিশ আছে, সেই কোলবালিশের নিচে ওটা ঢুকিয়ে রাখো। তাল বেরুনি লিখলো, লিখে সেই কোলবালিশের নিচে ঢুকিয়ে রাখলো। এরপর আল মাহমুদ মানে সুলতান মাহমুদ তিনি তার যে রাজমিস্ত্রি তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে পশ্চিম দিকের ওই ওয়ালটা ভাঙো, ওয়ালটা ভেঙে নতুন একটা দরজা করো। তাই হলো, এবং তিনি সেই দরজা দিয়ে বের হয়ে গেলেন, বের হয়ে গিয়ে আবার ঢুকলেন, ঢুকে এরপরে বললেন যে দেখো তো আল বিরুনি কি লিখেছে ওখানে। আল বিরুনির সামনে দাঁড়ানো, তো দেখলো যে ঠিক সেম কথাটাই আল বিরুনি লিখেছেন যে এই 4টি দরজার একটি দরজা দিয়েও সুলতান মাহমুদ বের হবেন না, তিনি সেই পশ্চিম দিকের দেয়ালটা ভাঙবেন, ওখানে একটা নতুন দরজা তৈরি করবেন এবং সেই দরজা দিয়ে বের হবেন। এটা পড়ার পরে সুলতান মাহমুদের ভীষণ রাগ হয়ে গেল, তিনি পাগল হয়ে গেলেন যে এত বুদ্ধি নিয়ে মানুষ বসবাস করে রেখে করে, এই লোক তো ভীষণ রকম ডেঞ্জারাস, এই লোক পৃথিবীর জন্য খুব ক্ষতিকর, এর পাল্লায় পড়লে আমি মরে যাব, এ আমাকে মেরে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। আমি একে সামনে নিয়ে কখনো কোনো কাজ করতে স্বস্তি বোধ করছি না, বিকজ আমি যাই সিদ্ধান্ত নেব আমি তার দিকে তাকালে আমি ভুলে যাই, ভয়ে আমার হাত পা কাঁপতে থাকে, একে মেরে ফেলতে হবে, একে এই জলসাগরের উপরে উঠাও, ছাদ থেকে ফেলে একে মেরে ফেলো। হুকুম তামিল হলো, তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হলো। কিন্তু ওই যে কনস্ট্রাকশনের সময় ছাদ এবং মাটির নিচে একটা জায়গাতে একটা জাল পাতা ছিল, ওটা নিরাপত্তার জন্য, যেহেতু একেবারে এক নতুন মানে ফিনিশড বিল্ডিং, ওই যারা কন্ট্রাক্টর ছিল তারা ওই জালটা সরায়নি। এটা আমাদের এখনো আমাদের দেশে অনেক সময় হয় যে ওইরকম একটা জাল পাতা থাকে। তো কি হলো, তাকে যখন ছাদ থেকে ফেলে দেওয়া হলো, অলৌকিকভাবে তিনি সেই জালের উপর পড়লেন, আবার সেই জাল থেকে গড়িয়ে তিনি নিচে পড়লেন, ফলে সামান্য ব্যথা পেলেন, একটু উষ্ণ উষ্ণ ব্যথা, কিন্তু আহত হলেন না এবং মারাও গেলেন না। সুলতান মাহমুদ যখন এই ঘটনা শুনলেন, তিনি আবার কৌতূহলী হয়ে পড়লেন, বললেন যে যাও তোকে ধরে নিয়ে আসো, আমার সামনে আনো। তো তাকে সামনে আনা হলো। তো তিনি বললেন যে এই যে তুমি আমার ভবিষ্যৎ লিখলে, আমার মন লিখলে, এখন আজকে যে তোমার ভাগ্যে এই ঘটনাটা ঘটলো, এটি কি তুমি জানতা? তুমি বললো যে আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না, আমি এখানে আসার আগে আমার আজকের দিনটি কেমন যাবে এটা আমি আমার যে ডায়েরি, দিনপঞ্জি, সেখানে আমি লিখে রেখেছি, আপনি লোক পাঠিয়ে সেটা নিয়ে আসেন, আনার পর সেটা আপনি দেখার চেষ্টা করেন, সেটা দেখেন। সঙ্গে সঙ্গে রাজার লোকজন ছুটলো, তো তার বাড়িতে গিয়ে সেখান থেকে সেটা নিয়ে আসা হলো, এবং সেখানে দেখলো যে আল বিরুনি লিখছেন যে ওরা আমাকে একটি উঁচু স্থানে নিয়ে যাবে, তারপর আমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দিবে আমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি মরবো না, আমার কিছুই হবে না, আমি বেঁচে থাকবো। তো এই লেখা পড়ার পর সুলতান মাহমুদ ভয় পেয়ে গেলেন যে মাই গড, কিন্তু ডেঞ্জারাস অবস্থা। তখন তিনি তারা বললেন যে ঠিক আছে, আল বিরুনিকে জেলে ঢোকাও, এবং তিনি প্রায় কয়েক মাস সে জেলের মধ্যে ছিলেন, এবং সেই জেল থেকে আবার আর এক পাগলামির মাধ্যমে তাকে যে বের করা হয়েছিল সেটা হয়তো আর একদিন বলবো, গল্প বড় হয়ে যাবে। এখন কনক্লুশনে আসি, উপসংহারে আসি। এভাবে পৃথিবীর বড় বড় মানুষ, বড় বড় রাজাবাসা, তাদের মধ্যে পাগলামি ছিল, এবং রাজনীতি করতে গিয়ে অনেকে অনেক নির্মম এবং নৃশংস কাজগুলো করেছেন। সুলতান মাহমুদও সেই কাজগুলো করেছেন। কিন্তু আমাদের এই জমানাতে, বর্তমান জমানাতে, সেই রাজনীতির যে ইত্রামিগুলো সেগুলো পূর্ণ মাত্রায় আছে। খুন, জখম, রাহাজানি, গুম, হত্যা, মামলা, মোকদ্দমা সব আছে। কিন্তু একজন আল বেরুনিকে
একজন ফেরদৌসিকে, কিংবা একজন জাফর সাদেককে, একজন রাজা টোডরমলকে, একজন আবুল ফজলকে, ফৈজিকে, রাজা মানসিংহকে, এই যে ট্যালেন্ট হার্ট, তাদেরকে চিনতে পারা এবং তাদেরকে এনে সম্মান এবং মর্যাদার সঙ্গে রাজদরবারে রাখা এবং তাদের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ সাধন করার মতো রাজনীতিবিদ আমাদের নেই। আমাদের যারা আছে তারা শুধুমাত্র কিল দেওয়ার গোসাই, যত অপকর্ম ইত্রামি আছে, ফাজলেম আছে, সেগুলো তারা করবে। কিন্তু এই যে যতক্ষণ না পর্যন্ত এরকম যে ট্যালেন্ট হান্ট করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সমরকন্দ তৈরি হবে না, বোখারা তৈরি হবে না, দিল্লির লালকেল্লা তৈরি হবে না, ফতেপুর সিক্রি তৈরি হবে না, কিংবা সেই রোম নগরী তৈরি হবে না। কেবলই মাত্র গুম, হত্যা, জখম, রাহাজানি, মামলা, মোকদ্দমা, এগুলার নিত্য নতুন ইতিহাস তৈরি হবে। আশা করি আমাদের এ যুগের যারা রাজন্যবর্গ রয়েছেন, তারা রাজনীতির যে গতানুগতিক পাগলামো, সেগুলো তাদের মধ্যে থাকুক, অসুবিধা নেই। তার সঙ্গে সঙ্গে অতীতের যে সকল পাগলা রাজারা ভালো ভালো কাজ করেছেন, তারাও ভালো ভালো কাজ করুন, এই দোয়া করি। আসসালাম।